আপনারা হয়তো অনেকে এটা জানেন না, আমি একজন নন ম্যাট্রিক। আমি স্কুলের পরীক্ষায় পাশ করিনি। আমার থেকে নিচু ক্লাসে যারা পড়তো তারা সবাই তখন কলেজে পড়ছে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের মুখোমুখি হতে পারতাম না। তারপরে 50 বছর পেরিয়ে গেল, এখন আমি অবসর নিয়েছি। মানুষ অন্য মানুষের মৃত্যু দেখে, মানুষ জানে যে জন্ম হয়েছে মানেই আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছি, কিন্তু সে নিজের সম্পর্কে ভাবে যে তার মৃত্যু হবে না। কালজয়ী কবিতা বেনি মাধব, সেটা আমরা শুনে আসছি। স্যার, এই কবিতাটা আপনার কিভাবে আপনার মাথায় এলো? এটা ধায় রাত্রি আয় ধাত্রী ভাণ্ড খুলি তোর, ধায় রাত্রি যায় রাত্রি যায় রে গঙ্গায়। যে অগ্নি আত্মাকে দহন করে প্রজ্বলিত হয়ে উত্থিত হন, সেই অগ্নির নাম কবি। কবি যাকে বলে তা আমি হতে পারি না। আজকের পর্বে আমাদের সঙ্গী বাংলা সাহিত্যের অন্যতম শ্রদ্ধেয় কবি জয় গোস্বামী। আধুনিক বাংলা কবিতার এই মহান কবি তার লেখনী দিয়ে আমাদের দেখিয়েছেন মায়া, বাস্তবতা, ভালোবাসা এবং একাকিত্বের যন্ত্রণার প্রকৃত রূপ। আসুন আজকের পর্বে জানি তার সাহিত্যযাত্রা, দর্শন এবং বাংলা সাহিত্যে তার অমর অবদান সম্পর্কে, শুধুমাত্র পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তীতে। স্যার, প্রথমেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাকে আপনার সময় নিয়ে এখানে আসার জন্য। এবং বলতে পারেন যে আমি আমার শৈশবকে, আমার সাহিত্য চর্চা, আমার ছোটোবেলার যে স্মৃতি, সেটাকে সামনে দেখতে পাচ্ছি। তো স্যার, যখন ছোটোবেলার কথাই এলো, আপনাকে বলি যে আপনি তো একটা সময় কবিতা চর্চা শুরু করেছিলেন, তো তখনকার চর্চা আর এখনকার চর্চা আপনি কিরমভাবে দেখছেন? আপনাকে নমস্কার অরিজিৎ বাবু, যে আপনি আমাকে এখানে ডেকেছেন তার জন্য ধন্যবাদ। আমি যখন কবিতা চর্চা শুরু করেছিলাম সেটা 1967 সালে। তারপরে 6 বছর আমি লেখার চেষ্টা করেছি। 6 বছর পরে আমার মনে হয় যে আচ্ছা, আমার লেখাগুলো কি ছাপার মতো হয়েছে? এটা একটা আত্মপরীক্ষার মতো। তখন আমি, যেহেতু আপনারা হয়তো অনেকে এটা জানেন না, আমি একজন নন ম্যাট্রিক। আমি স্কুলের পরীক্ষায় পাশ করিনি। ফলে আমি কোনো সম্পাদকের অফিসে, কোনো জায়গায়, এমনকি কোনো বাড়িতে আত্মীয় স্বজন এলেও পেছনের আমাদের পাঁচিলটা ভাঙা ছিল, সেখান দিয়ে পালিয়ে যেতাম, যাতে, কারণ আমার মামাতো ভাই বোনেরা সবাই কনভেন্টে পড়ে। আচ্ছা। আমার নিচে যারা, আমার থেকে নিচু ক্লাসে যারা পড়তো তারা সবাই তখন কলেজে পড়ছে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের মুখোমুখি হতে পারতাম না। সম্পাদকের কাগজের সম্পাদকের অফিসে আমি কী করে যাব, কল্পনাই করতে পারিনি। তাই জন্যে আমি আমাদের ওই জেলায়, আমি থাকতাম রানাঘাট বলে একটা শহরে, কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। তার থেকেও দূরে হচ্ছে ধরুন বাদগুল্লা বলে একটা গ্রামই বলা যায়, তখন সেটা গ্রামই ছিল। সেখান থেকেও একটা নদী, একটা খাল পেরিয়ে যেতে হয়, আড়বান্দি বলে একটা গ্রাম। সেখান থেকে বেরোতো কবি ও কবি কলম নামক পত্রিকা। কৃষ্ণনগর থেকে বেরোতো হোমশিখা নামক পত্রিকা। হালিশহর থেকে বেরোতো অধুনা সাহিত্য। তাই আমি কলকাতায় এসে, আমার মা শিক্ষয়িত্রী ছিলেন, মায়ের কাছ থেকে কিছু পয়সা টাকা নিয়ে আমি কলেজ স্ট্রিটের পাতিরাম পর্যন্ত হেঁটে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা দেখতাম, কিছু পত্রিকা কিনে নিয়ে যেতাম। তখন সাপ্তাহিক দেশ যেমন বেরোয়, তখন সাপ্তাহিক একটি পত্রিকা বেরোতো, তার নাম হচ্ছে অমৃত। সেটা প্রকাশ করতেন যুগান্তর গোষ্ঠী, যে যুগান্তর দৈনিক এখন উঠে গেছে।
সে যুগান্তর গোষ্ঠী প্রকাশ করতেন সাপ্তাহিক অমৃত। সেই অমৃত পত্রিকাতে প্রচুর লিটল ম্যাগাজিনের 1 লাইন 2 লাইন আলোচনা থাকতো, সেখানে তাদের ঠিকানা লেখা থাকতো। তখন তো মোবাইল ফোন নেই এবং এসব কিছু নেই, ঠিকানা লেখা থাকতো, সম্পাদকের নাম লেখা থাকতো। আমি সাহস করে জেলার 3টি কাগজে আমার কবিতা খামে বন্ধ করে পাঠাই। ভেতরে একটা খাম দিয়ে দিই যে যদি কবিতা মনোনীত না হয় তাহলে আমাকে যদি ফেরত পাঠান, আর আমার লেখায় কী কী ভুল আছে যদি একটু বলে দেন, এই বলে আমি পাঠিয়েছিলাম ধরুন 5-6 জায়গায়। তো 3টে কাগজে যার নাম বললাম সেখানে আমার কবিতা ছাপা হয়। সেটা আজ থেকে 51 বছর আগে সেই শুরু হলো। তারপরে 50 বছর পেরিয়ে গেল। এখন আমি অবসর নিয়েছি। বলতে পারেন যে এটা আমাদের একটু জিজ্ঞাসাও আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে কবিদের সেই অর্থে অবসর হয় না, কিন্তু আপনি এই চিন্তাটা নিজেকে নিয়ে করলেন কেন যে এই মুহূর্তে আপনি আর সেই অর্থে লেখালেখির সাথে যুক্ত থাকছেন না? কারণ আপনার থেকে তো আমরা কত কিছু পেয়েছি। আচ্ছা, আপনি যে বললেন যে আমরা জানি যে কবিদের কখনো অবসর হয় না, এই কথাটা আপনি কী করে জানলেন সেটা আমার জানতে ইচ্ছে করে। যে কবিদের অবসর হয় না এটা আপনি কী করে জানলেন? না মানে এটা আমাদের মানে কবিরা তো বাঁধন ছাড়া তাদের যা মনের সৃষ্টি তারা সেটা লেখেন। আমি এখন লিখছি, প্রকাশ করছি না, আর প্রকাশ থেকে বিরতি নিয়ে নিয়েছি, প্রকাশ থেকে অবসর নিয়েছি। আমি লিখছি, কালকেও 2টো কবিতা লিখেছি। কবিদের কোনো অবসর হয় না বা লেখকদের কোনো অবসর হয় না, এই ধারণাটা তৈরি হয়েছে গত ধরুন 100 বছরের মধ্যে। বাংলায় একমাত্র সমর সেন ছাড়া, তাও সমর সেন মাত্র 12 বছর লিখেছিলেন, লেখা ছাপিয়েছিলেন, আর কেউ লেখা ছাপানো বন্ধ করেননি। আমাদের অগ্রজ যে সমস্ত কবি এবং সাহিত্যিকরা আছেন তার বন্ধ করেননি। একটা ছোট কথা বলি যে সমরেশ মজুমদার যখন 78 বছর বয়সে প্রয়াত হলেন, তখন তার সম্পর্কে দৈনিক পত্রে যে প্রতিবেদন বেরিয়েছিল সেখানে একাধিক প্রতিবেদন বেরোয়। সেখানে এটা বলা হয় যে সমরেশ মজুমদার ছিলেন খুব সাহসী। তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের জীবিত অবস্থায় একবার প্রকাশ্যে এমন কথা বলেছিলেন যে এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত সংবাদ অনুসারেই আমি আপনাকে বলছি। বলেছিলেন তখন হেমন্ত মুখোপাধ্যায় জীবিত, যে হেমন্ত মুখোপাধ্যায়ের এখন আর নিজে গান না গেয়ে গানের কেবল সুর করা উচিত, কেবল সুরকার হিসেবে ওর অবস্থান থাকা উচিত। এর কারণ হচ্ছে গায়কের তো মানুষের শরীর, দীর্ঘদিন ধরে গাইতে গাইতে যখন বার্ধক্য আসে তখন তার কণ্ঠে তার প্রভাব পড়ে। সেই জন্যে সমরেশ মজুমদার এটা ধারণা করেছিলেন বা হয়তো অনুভবও করেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্য যৌবনের বা প্রান্ত যৌবনের গানেও যে কণ্ঠ সম্পদের মাধুর্য আমরা পেতাম, তার শেষ বয়সের গানে তা পাচ্ছি না, এটা সমরেশ মজুমদারের ধারণা। হেমন্ত মুখোপাধ্যায় অবশ্য এই কথার কোনো উত্তর দেননি। উনি কখনোই নিজের বিরুদ্ধে কোনো সমালোচনা হলে তার কোনো উত্তর দেননি হেমন্ত মুখোপাধ্যায়। এখন আমরা যেরকম মঞ্চে অনেক
গায়কদের ক্রুদ্ধ কথাবার্তা বলতে শুনতে পাই। হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, অখিল বন্ধু ঘোষ, শ্যামল মিত্র, এদের সামনে থেকে অনুষ্ঠান শুনেছি, কখনো দেখিনি। এই সমরেশ মজুমদার যখন প্রয়াত হলেন ৭৮ বছর বয়সে, তখন একটি পুজো সংখ্যায়, যেখানে উনি প্রতি বছরই উপন্যাস লিখতেন, দেখা গেল তার অসমাপ্ত একটি উপন্যাস ছাপা হয়েছে। আচ্ছা, যে বিজ্ঞাপন হলো সমরেশ মজুমদারের শেষ অসমাপ্ত উপন্যাস। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আপনার নিশ্চয় মনে আছে যে বনবাসে থাকাকালীন যুধিষ্ঠির তার ভ্রাতাদের জল আনতে পাঠাচ্ছেন। ভ্রাতারা যাচ্ছেন আর কেউ ফিরে আসছেন না। একজন গেলেন, আসতে অনেক দেরি হলো, তারপর আরেকজন, এইভাবে 4 জন ভ্রাতা যখন ফিরে এলেন না, তখন যুধিষ্ঠির নিজে গেলেন সন্নিকট পুষ্করিণীতে তৃষ্ণার জল সংগ্রহের জন্য। সেখানে গিয়ে দেখলেন, গল্প আমরা সবাই জানি, যে এক যক্ষ, বকরূপী এক যক্ষ সেই পুষ্করিণীর তীরে অপেক্ষমান। তিনি বললেন যে এই পুষ্করিণী আমার অধিকারে আছে, আমি 5টা প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারো তবে জল নিতে পারবে, আর যদি তা সত্ত্বেও জল নিতে যাও তোমার মৃত্যু হবে, তোমার ভ্রাতাদের যা হয়েছে। যুধিষ্ঠির বিনীতভাবে বললেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু যদি আমার উত্তর সঠিক হয়, নির্ভুল হয়, তাহলে আপনার ভ্রাতাদের সঞ্জীবিত করে দেবেন আপনি। বললেন হ্যাঁ। তো যে 5টা প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের মধ্যে আমি যাচ্ছি না, একটি মাত্র প্রশ্ন এখানে তুলছি। উনি বলেছিলেন কি আশ্চর্যম, আশ্চর্য কি? যেমন একটা প্রশ্ন হচ্ছে যে বায়ুর চেয়ে দ্রুতগামী কি? তখন যুধিষ্ঠির বলেছিলেন মন বা চিন্তা। যখন বললেন আশ্চর্য কি, তখন যুধিষ্ঠির বললেন যে মানুষ অন্য মানুষের মৃত্যু দেখে, মানুষ জানে যে জন্ম হয়েছে মানেই আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছি, কিন্তু সে নিজের সম্পর্কে ভাবে যে তার মৃত্যু হবে না। এইটি আশ্চর্য। একজন লেখক যখন ৭৮ বছর বয়সে পৌঁছেছেন, যখন তিনি অনায়াসেই বলতে পারেন হেমন্ত মুখোপাধ্যায়ের মতন একজন গায়ক, যিনি সর্বভারতীয় ক্ষেত্রে প্রচারিত, তিনি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন অনেক হিন্দি গান গেয়েছেন যা তখনও অসামান্য লাগতো, এখনও অসামান্য লাগে, নিজে সুর দিয়েছেন। সেই গায়কের কণ্ঠ সম্পর্কে তিনি বলতে পারেন এর এখন গান গাওয়া বন্ধ করা উচিত, কিন্তু নিজের লেখা সম্পর্কে তার একবারও এই প্রশ্নটা আসে না যে আমার লেখা কি বন্ধ করা উচিত। এই হলো কিম আশ্চর্যমের একরকম আশ্চর্য। মানুষ যেমন অন্যের মৃত্যু দেখেও আমার মৃত্যু হতে পারে এ কথাটাকে বিশ্বাস করতে চায় না, তেমনি লেখকরাও, কবিরাও অন্যদের রচনা বয়সের সঙ্গে সঙ্গে জীর্ণতায় আক্রান্ত হচ্ছে দেখেও লেখা ছাপানো চালিয়ে যান। তাদের ধারণা হয় প্রকাশক আমার বই প্রকাশ করছেন, সমস্ত বড় পত্রিকা আমার কাছ থেকে লেখা চাইছেন, তার মানে নিশ্চয়ই আমার লেখা ভালো হচ্ছে, ভালো না হলে কি আমার কাছে তারা লেখা প্রকাশ করতে চাইতেন? তিনি যে তখন একটা নাম হয়ে গেছেন, বিগ নেম হয়ে গেছেন, সেই নামটা যে ওই পত্রিকার দরকার, সেই দিকে তাদের চিন্তাটা যায় না। তারা তখন ভাবেন প্রকাশকরা, সম্পাদকরা আমার লেখা চাইছেন, নিশ্চয়ই আমার লেখা ভালো বলেই চাইছেন, তারা নিজেরা নিজের সম্পাদক হতে চান না। যেমন মানুষ এটা মানতে চায় না
যে অন্যের মৃত্যু হচ্ছে মানে আমারও মৃত্যু হবে। একটা সময় দেখতে লাগলাম যে প্রত্যেকটা কাগজের একেবারে প্রথমেই পুজো সংখ্যার সূচিপত্রে প্রথমেই আমার নামটা থাকছে। এরকম আমি আমার অল্প বয়সে দেখেছিলাম বিষ্ণুদে এবং অমিয় চক্রবর্তীর। পরবর্তী আরও কবিদের আমি দেখেছি যে তাদের নাম একদম প্রথমে থাকছে। তাদের লেখা আমি খুব ভালোবাসতাম, একটা সময় পছন্দ করেছি। তারপরে সে লেখা পড়ে শিখেছি অনেক কিছু। তারপরে একটা সময় দেখলাম যে তাদের, যেমন শক্তি চট্টোপাধ্যায়ের শেষ বছরে শেষ জীবনের রচনা, আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে, আমি একটা নাম বললাম, এরকম আরো উদাহরণ দেওয়া যায়। যাদের রচনা দেখে আমি উজ্জীবিত হয়েছিলাম এবং নিজের রচনা কার্যে শিক্ষা গ্রহণ করেছিলাম, তাদের আমি ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে অবসিত হয়ে যেতে দেখলাম। যে তাদের রচনার মধ্যে ক্লান্তি, জীর্ণতা এবং একই কথা বারবার বলার প্রবণতা এসে যাচ্ছে। কখনো কখনো তা উপদেশমূলক হচ্ছে। যাকে আমি ভালোবেসেছিলাম ইনি আর সেই কবি নন। কিন্তু সে চিন্তা যেমন তাদের নিজেদের মধ্যে নেই, তেমন সম্পাদকদের মধ্যে নেই, তেমন প্রকাশকদের মধ্যেও নেই। অর্থাৎ নিজেকে নিজের সম্পাদক হতে হবে, এই ধারণাটা আর নেই তাদের মধ্যে। তখন আমি ভয় পেতাম, আমিও তো একদিন ওই বয়সে পৌঁছব, আমারও তো একদিন ওই রকম একটা সময় আসবে যখন প্রথমেই আমার নামটা ছাপা হবে। এদের নাম তখন একদম প্রথমে ছাপা হতো পূজা সংখ্যার কবিতার লিস্টে, কবিতার যে তালিকা একদম প্রথম ছাপা হতো। সেগুলো পড়তে গিয়ে দেখতাম বয়সের সঙ্গে সঙ্গে আমার প্রথম যৌবনে, আমার শেষ কৈশোরে এদের লেখা পড়ে আমি যে উদ্দীপনা পেয়েছি এখন আর তা পাচ্ছি না। তো একদিন আমি সেই বয়সে পৌঁছলাম, তখন আমার মনে হলো এবার আমার আরেকটি আত্মপরীক্ষা দরকার। প্রথম আত্মপরীক্ষা ছিল আমি যা লিখছি বাড়িতে বসে সেগুলো কি ছাপার যোগ্য। তাই জন্যে আমি বিভিন্ন পত্রিকায় খামে ভরে লেখা পাঠিয়েছিলাম। তারপর 50 বছর কেটে গেছে, অনেক রকম লেখা লিখেছি। কবিতা ছাড়াও গল্প, উপন্যাস, কবিতা বিষয়ক আলোচনা লিখেছি অন্তত 30 বছর ধরে একটানা। 50 বছর হয়ে যাওয়ার পর আমার মনে হলো, হয়ে যাওয়ার একটু আগে থেকেই মনে হচ্ছিল যে আমার নিজেকে আরেকটি আত্মপরীক্ষার দিকে নিয়ে যাওয়া উচিত। যে আমার লেখা নিয়মিত ছাপা হবে না, কেউ আমাকে ডাকবেন না লিখতে, কোনো প্রকাশক বই বার করবেন না। তখন কি আমার বাড়িতে বসে সেই স্কুল ড্রপ আউট কিশোরটির মতো একা একা কবিতা লেখার ইচ্ছে আমার মনে জাগবে? না আমি শুধু ছাপানোর জন্যই লিখি? 50 বছরে তো আমার অনেক পরিবর্তন হয়েছে। তা সেটাকে আমার নিজেকে পরীক্ষা করে দেখার দরকার নয়? তখন আমি একটা বুলেটিন প্রকাশ করলাম এবং সেটা বিনামূল্যে বিতরণের জন্য, এবং সব পত্রিকার সম্পাদকদের কাছে সেই বুলেটিনটি দিয়ে এলাম। সেখানে এই অনুরোধ করা আছে, আপনারা আমার কাছে আর কোনো লেখা চেয়ে ফোন করবেন না বা চিঠি দেবেন না, কারণ আপনাদের তাহলে না বলতে হবে, না বললে আপনারা দুঃখ পাবেন। আমি আপনাদের দুঃখ দিতে চাই না, তাই এই বইটা দিয়ে এলাম। এবং তারপরে আমি বাড়িতে বসে আপন মনে লিখি। এই আমার অবসর গ্রহণের প্রধান কারণ। আরেকটি কারণ আছে, সেটি শেষতম কারণ। আমি একটা বুঝেছি যে এটা শেষতম কারণ, আমি মুদ্রণ উপযোগী কিছু লাইন লিখতে পেরেছি যা মুদ্রিত করা যায়। এবার আমি দেখলাম যে আমি একটা মাঠের মধ্যে দিয়ে হাঁটছিলাম যেখানে সূর্যাস্ত হচ্ছিল। সূর্যাস্তের সময় শান্তভাবে হাঁটছিলাম, জীবনের শেষ পর্যায়টায় পৌঁছে। আমার পাশ দিয়ে
হঠাৎ কিছু মানুষ দৌড়ে চলে গেল সামনে। তারপর আমার দিকে আঙুল দেখিয়ে বলল, এই লোকটি আমাদের সঙ্গে রেস দিচ্ছে। আমি তখন কি করলাম, আমি মাঠের ধারে যে বৃক্ষসারি রয়েছে একটা গাছের তলায় চুপ করে বসে বসে সূর্যাস্ত দেখতে লাগলাম। এখন আমি সেই সূর্যাস্তটা দেখছি, বুঝছি আমার অবসর। আমি নিশ্চিত জানি যে ওই মাঠের দৌড় ছেড়ে কেউ এসে আমার পাশে এই যে গাছতলায় এখানে বসে বসে সূর্যাস্ত দেখবে না, এটা আমার শান্তি। স্যার, অসাধারণ আপনি একটা ব্যাখ্যা দিলেন আমাদেরকে। সত্যি আমিও মোহিত হয়ে যাচ্ছিলাম আপনার এই ব্যাখ্যা না, এটা এক্সপিরিয়েন্স, অনুভব করেছি তাই বলেছি। একদমই তাই। স্যার, আমি এবার আমাদের ছেলেবেলা থেকে গানের মাধ্যমে এবং কবিতার মাধ্যমে আপনার একটি বলা চলে কালজয়ী কবিতা বেণী মাধব, সেটা আমরা শুনে আসছি। স্যার, এই কবিতাটা আপনার কীরকম, মানে কীভাবে আপনার মাথায় এলো এটা? আমি তো থাকতাম কলকাতা থেকে অনেক দূরে, এবং এটা আমি আপনাকে বলছি 60-এর দশকের শেষের দিক, 70 দশকের প্রথম দিক। এখানে একজন তরুণী ছিলেন যিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার এক প্রেমিক এসেছিলেন তার জীবনে। তাকে মাঝে মাঝে দেখা যেত যে আমাদের ওখানটা চূর্ণী নদীর ওপর একটা ব্রিজ আছে, ব্রিজের ধারের যে রাস্তাটা বা ব্রিজের ওপরের যে রাস্তাটা, সেখানে যারা যুগল, তখন মেলামেশাটা এত সহজ হয়ে যায়নি এখনকার মতন। তাছাড়া কলকাতা থেকে অত দূরের একটা জায়গা। এটা 60-এর দশক, 60-এর দশকের শেষ, 70 দশকের প্রথম। আচ্ছা। আমি আমি তো ঘুরে বেড়াতাম, আমি তো লেখাপড়া করিনি, স্কুল ড্রপ আউট, আমি স্কুল থেকে বেরিয়ে যেতাম। আমি দেখেছি ওই যুবকটির সঙ্গে, সুদর্শন যুবক, তাকে ওই রাস্তা দিয়ে ব্রিজের নিচের দিকে যে একটা পথ আছে যেখান দিয়ে ওই তখনকার দিনের সাহসী যুগলরা যাতায়াত করতো, গল্প করতে করতে যারা, এমনকি হাতটাও ধরতো না কেউ কারুর। আজকাল আমরা ভিক্টোরিয়াতে বা ধরুন লেকে যেরকম মানুষকে স্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হতে দেখি, আজকেই কাগজে একটা খবর আছে, আজকের কাগজে, যে নিউ ইয়র্কের যিনি মেয়র বা প্রধান, তিনি নিউ ইয়র্কে বিবাহ বহির্ভূত যে প্রণয়, তাকে সম্পূর্ণ নিরপরাধ কাজ বলে ঘোষণা করে দিয়েছেন, এবং সেটা প্রচারিত হয়ে গেছে। যেটা ধরুন মিশিগানে নেই, ফ্লোরিডাতে নেই, কিন্তু নিউ ইয়র্কের যিনি শহর বলছেন যে বিবাহ বহির্ভূত যে প্রণয়, তার মধ্যে কোনো অপরাধ নেই। তিনি সেটাকে, এটা আজকের কাগজের খবর। সেই যুবকটি কিছুদিন পরে তার জীবন থেকে উধাও হয়ে যান, তাকে আর আমরা দেখতে পাই না। আচ্ছা। তার একটি বোন ছিল, আমাদের বাড়ির থেকে একটু দূরেই ওনারা থাকতেন। আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুর ছিল, তার পাশে বড় রাস্তা, এই রাস্তার পাশে একটা ছোট জায়গায় উনি থাকতেন। এরা আমাদের থেকে বয়সে বড়। আমার যদি তখন 16 বছর হয়, তখন তার বয়স হবে 25। আমার যদি 14, মেঘের 16-17 হবে। আমার একটা কবিতা আছে না, যে মেঘ বলতে আপত্তি কি, বেশ বলতে পারি, মেঘ দাঁড়াতো দুপুর বেলায় ফুল পিসিমার বাড়ি। তা আমার যদি 14, মেঘের 16-17 হবে। তা এই কবিতার লাইনটা ছিল। তা ওর তখন এরকম 24-25 বছর বয়স। আমরা দূর থেকে দেখতাম ওর যে বোন, তার নাম মায়া, সে বোন উধাও হয়ে গেল, তাকে পাওয়া গেল। এই একে আমাদের বাড়ি, যেহেতু পাঁচিলটা ভাঙা ছিল, দেখতে পেতাম দুপুরবেলা, গ্রীষ্মের দুপুরে, একটা কালো বেঁটে ছাতা হাতে নিয়ে, একটা ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে গৃহবধূদের বাড়িতে ঘুরছেন। আমার মা একটা স্কুলের প্রধান শিক্ষয়িত্রী ছিলেন বলে মায়ের কাছে উনি মাঝে মাঝে আসতেন।
তা ফলে আমি এটা জানতে পেরেছিলাম যে ও কাজ ছিল দুপুরবেলা বিশ্রামরত গৃহবধূদের বাড়িতে গিয়ে বিভিন্ন উলের প্যাটার্ন, তারপরে এমব্রয়ডারি, সোয়েটার বোনা, কুরুশ কাঁটার যে টেবিল ঢাকা তার প্যাটার্ন, এগুলো তুলে দেওয়া। তার জন্য তিনি একটা সামান্য অর্থ পেতেন। এই হলো তার পরিচয়। আমি সেইটা আমার মাথার মধ্যে থেকে গিয়েছিল। এটা আমি 69-70 সালে দেখেছি। কবিতাটা আমি লিখি 89 সালে, তার 20 বছর পরে। কারণ ওকে তো বসতে দিতে হবে। অভিজ্ঞতাটা ঘটা মাত্র রচিত হয় নিশ্চয়ই, অনেক অনেক লেখা নিশ্চয়ই আছে। যেমন রবীন্দ্রনাথ লিখছেন, যে গানে লিখছেন, কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন। এই চোখের চাওয়ার হাওয়ায় কথাটা যখন ব্যবহার করছেন, দেখা যায় সরাসরি শুদ্ধ মধ্যমে গিয়ে একদম খোঁচাটা মারল, একটা খোঁচ মারল স্বরটা। কার চোখের চাওয়ার হাওয়া, এটা স্বাগতা লক্ষ্মীর যদি একলা গীতবিতান দেখেন, দেখবেন চমৎকারভাবে বোঝা যাবে। কবিতার বেণীমাধব কবিতার যে উল বোনেন ওই স্টোরিটা আর একটু যদি কমপ্লিট করে দেন। এটা হলো কি যে উনি আর পরবর্তী সময় উনি মায়ের সঙ্গেই থেকে গেলেন সারা জীবন। আচ্ছা। আমার এবছর আমি রায়না বলে একটা গ্রামে গিয়েছিলাম, পূর্ব মেদিনীপুরে। সেখানে একটা স্কুল, গ্রামের স্কুল, তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমাকে ডেকেছিল। সাধারণত আমার 3 থেকে 4টে কবিতা আছে, যে কবিতাগুলোর কথা মানুষ জানেন, সেগুলো সর্বত্র প্রচারিত। আমি কোন সভায় গেলে বলতে শুনি। যেমন একটা হচ্ছে মালতীবালা বালিকা বিদ্যালয়, তার সেলাই দিদিমণি, একটা হচ্ছে মেঘবালিকার জন্য রূপকথা, একটা হচ্ছে টিউটোরিয়াল। এই 3টে কবিতা, এই 3টে কবিতায় আমি সকলকে বলতে শুনি। 50 বছর ধরে আমি লিখেছি 63টা বই, কিন্তু এই 3টে কবিতা মানুষ বলেন, আর হয়তো 10 বছর বাদে এই 3টে কবিতাও বলবেন না। আমি কিন্তু ওই কবিতাগুলোর মধ্যেই থেকে যাইনি, আমি তারপরেও অন্য লেখার চেষ্টা করেছি। তারপর আমার মনে হয়েছে এবার আমি বাড়িতে বড় চেষ্টা করি। আমি মুদ্রণযোগ্য কিছু রচনা লিখেছি ঠিক কথা, তো সত্যিকারের কবিতা যাকে বলে তাকে আমি স্পর্শ করতে পারিনি। আমি রায়না বলে একটা গ্রামে গেছি। এটা আমি 69, 70, 71, 72 সালের কথা বলেছি, এই যে সেলাই দিদিমণির গল্প। আর রায়না গ্রামটায় গিয়েছি 2024 সালে, একটা স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। সেখানে একটি মেয়ে উঠে মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি আবৃত্তি করেছে। তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, দুপুরবেলা আমরা বসেছি। আমার সঙ্গে একটি তরুণ গিয়েছিল, সে কবিতা লেখে না, কিন্তু সে কবিতা ভালোবাসে, সাহিত্য নিয়ে পড়াশুনো করেছে, সাহিত্য নিয়ে সে MA পাস করেছে ইত্যাদি। তা আমি একটা জায়গায় আপনারা যেমন চা দিয়েছেন সেরকম চা খাচ্ছি, আর আপনি দেখলেন আমি বিস্কুট কিনে নিলাম রাস্তায়, বিস্কুট খাচ্ছিলাম, বিস্কুট খাচ্ছি। পাশের ঘরে খাওয়ানো হচ্ছে। আর এখন একটা রেওয়াজ হয়েছে না, ওই মোবাইল ফোন এসে যাওয়ার পর। আগে মানুষ কী করতেন, আগে অল্প বয়সে যখন বইমেলায় যেতাম, লোকে একটা বই এগিয়ে দিয়ে বা একটা কাগজ এগিয়ে দিয়ে একটা স্বাক্ষর চাই। এখন চান সেখানে একটা ছবি তোলেন। একজন এই 35-37 এক নারী, তিনি এসে আমার পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আপনার সঙ্গে একটা ছবি নেব? বললেন হ্যাঁ, এই আমার মেয়ে, ও একটা ছবি নেবে আপনার সঙ্গে। পরে আমার শিশুকন্যা আর তার একটা করে ছবি তুললেন। তা আমি যেমন সামনে কেউ জিজ্ঞেস করে যে, আচ্ছা আপনি কি এই স্কুলে শিক্ষকতা করেন? উনি বললেন হ্যাঁ। ওর উপর তখন দায়িত্ব পড়েছে যে আমাকে একটু চা দেওয়া, একটু বিস্কুট দেওয়া ইত্যাদি। পাশের ঘরে খাওয়ানো হচ্ছে, মানে সবাই সারি বেঁধে বেঞ্চের ওপর বসে সব অতিথিরা এবং শিক্ষক শিক্ষিকারা খাচ্ছেন বা তাদের পরিবেশন করছেন। আমি আছি আলাদা একটা ঘরে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি শিক্ষকতা করেন, আপনার বিষয় কি পড়ান আপনি? উনি আমাকে যে উত্তরটা দিলেন
তাতে এক মুহূর্তে আমি বুঝে গেলাম যে আমি যে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তা কত যথার্থ, কত ঠিক, কত অব্যর্থ। উনি বললেন আমি সেলাই শেখাই। বললাম মানে আমি সেলাই শেখাই? আপনি কি সেলাই দিদিমণি? তখন একটু হেসে ফেললেন, হেসে বললেন হ্যাঁ। আপনার স্বামী কি করেন? উনি সরকারি চাকুরে। আপনার সন্তান, কন্যা? হ্যাঁ। এই গ্রামের বাইরে আমাদের একটা বাড়ি আছে, সেখানে আমরা থাকি। আমি প্রতিদিন সকালবেলা আমার স্বামী আমার গাড়িতে করে এখানে নামিয়ে দিয়ে যান, নামিয়ে উনি ইয়েতে চলে যান, উনি অফিসে চলে যান। আমি ছেলেটিকে ডাকলাম, এদিকে এসো, এই দেখো আমার কবিতা কিভাবে মিথ্যে হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। একে দেখে কি তোমার মনে হচ্ছে সেই যে মহিলাকে আমি দেখেছিলাম, তারুণ্য থেকে ধীরে ধীরে অবিবাহিত চিরকুমারীর জীবনের দিকে তিনি চলে যাচ্ছেন? আর ইনি যেমন তার ব্যক্তিত্ব, তেমনি তার সাজ পোশাক, তেমনি তার জীবনের সাফল্য, অথচ তিনি সেলাই দিদিমণি। মানে আমার ওই কবিতাটা আজ আর তার কোনো মূল্য নেই, সেটা আউট অফ ডেট হয়ে গেছে। আমি বুঝলাম কবি হিসেবে আমি আউট অফ ডেট হয়ে গেছি, সেটা আমি ঠিক বুঝেছিলাম। সেই জন্যেই আমি অবসর নিয়েছি। সম্প্রতি আপনার এই যে বেণীমাধব কবিতা, সেটা একটি টিভি অনুষ্ঠানে গৌতম বাবু, নাট্যকার গৌতম হালদার, উনি পাঠ করেন। বেণীমাধব এতদিনের পরে সত্যি বলা সেসব কথা এখনো মনে পড়ে। এখনকার একটা শব্দ এসছে, বুঝলেন তো, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আচ্ছা, সেটা বহু মানুষের কাছে পৌঁছে যায় এবং সেটা একটা চর্চার বিষয় হয়ে ওঠে। কেউ খুব ভালো বলে, কেউ খুব খারাপ বলে, ইত্যাদি ইত্যাদি। আপনি কি সেটা দেখেছেন এবং আপনার সেটা যদি দেখেন কেমন লেগেছে? আমি এটা দেখিনি, কারণ আমার নিজের ফেসবুক নেই বা এসব জিনিস নেই আমার ফোনে। আমি এটা দেখিনি। তবে এই যে আরেকটা শব্দ আপনি বললেন না, আমার মেয়ের কাছে আমি শব্দটা শিখেছি, সেটাকে বলে ট্রোল করা, ট্রোলিং। এই গৌতম হালদারকে এই কবিতাটির জন্য ট্রোল করা হয়েছে। একদমই তাই। আমি গৌতম হালদারের এই কবিতা পাঠ শুনিনি, কিন্তু আমি নান্দিকারের একটি নাটক দেখেছিলাম রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায়। নাটকটি ভারী অদ্ভুত। এই শহর এই সময়, কবিতার পর কবিতা গেঁথে তৈরি হয়েছিল সেই নাটক। একটা কবিতার পর আরেকটা কবিতা আসছে, তারপরে আরেকটা কবিতা আসছে, আরেকটা কবিতা আসছে, এইভাবে 2 ঘন্টার একটা নাটক তৈরি হয়। নাটক আমি 2 বার দেখেছি নাটকটা। একেবারে শেষ কবিতাটি বলতেন দেবশঙ্কর হালদার, আর সেখানে গৌতম হালদার অনেকগুলি কবিতা বলেছিলেন। তার মধ্যে একটা কবিতা আমারও ছিল। আমার একটি বই আছে, বইটার নাম হচ্ছে উন্মাদের পাঠক্রম। এই উন্মাদের পাঠক্রম আমি লিখেছিলাম আমার মায়ের মৃত্যুর পর। সেখানে যে উৎসর্গ কবিতাটি, তা উৎসর্গ করা হয়েছিল শ্মশান বন্ধুদের প্রতি। তার প্রথম লাইনটা হচ্ছে ধায় রাত্রি আয় ধাত্রী ভাণ্ড খুলি তোর, প্রথম। শেষ লাইনটা হচ্ছে ধায় রাত্রি যায় রাত্রি যায় রে গঙ্গায়। এইভাবে শেষ হয়েছিল কবিতাটা। এই কবিতাটি গৌতম হালদার এমনভাবে পড়েছিলেন স্টেজের মধ্যে, আমার মনে হচ্ছিল যে এই কবিতার মধ্যে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই মহালয়ার সংস্কৃত স্তোত্র পাঠের কোনো সম্ভাবনা লুকিয়ে আছে, তা আমি লেখার সময় বুঝিনি। কিন্তু সেটাকে যে ওই রকমভাবে গায়ে কাঁটা দেওয়ার মতন একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, ওই সংস্কৃত স্তোত্র পাঠ যেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ভোরবেলায় করেন মহালয়ায়, সেই স্তোত্র পাঠের মতন ধাপে 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 একটা জায়গায় নিয়ে গিয়ে আবার তলায় নামিয়ে আনেন গৌতম হালদার। আমি তার ওই কবিতা পাঠটি মনে রেখেছি।
ফলে আজকে যারা তাকে ওই কবিতাটির পাঠ নিয়ে কিছু বিরুদ্ধ কথা বলছেন, হয়তো সে কথা শুনে গৌতম হালদারের মন বিষণ্ণও হয়ে থাকতে পারে, তারা কেউ কিন্তু এই কবিতার পাঠটা শুনেননি। কারণ এই সময়, এই শহর, এই সময় নাটকটি এখন আর নান্দিকার বহু বছর ধরেই করেন না। ডেফিনেটলি তার কাছে আমরা আপনার এটা তারও জানলে খুব খুশি হবেন যে স্রষ্টার মুখে তার সৃষ্টির প্রশংসা। ওই কবিতাটা যে ওইভাবে পড়া যায় যে একেবারে বীরেন্দ্র ভদ্র সকালবেলা যেভাবে সংস্কৃত স্তোত্র আবৃত্তি করেন, সেই সুরে উনি ওই কবিতাটি পড়লেন। আমি অবাক হয়ে গেছিলাম, আমার গায়ে কাঁটা দিয়েছিল শুনে, এত অসামান্য পাঠ। অসাধারণ স্যার। স্যার, আমাদের খুব প্রাপ্তি হবে আপনি যে দুটি কবিতা বলছিলেন পড়বেন, আপনি যদি আমাদের একটু শোনান। দুটি রবীন্দ্র রচনা আমি পড়ছি। কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিছ ভবু অরণ্যে, কুটিল জটিল গহনে শান্তি সুখহীন, ওরে মন কার মিলন চাও বিরহী। দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্ম রাজে হায়, অমৃত জ্যোতি কি বা সুন্দর, ওরে মন কার মিলন চাও বিরহী। অসাধারণ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময় তাই জাগে আমার গান। অসীমকালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্তধারায় লেগেছে তার টান। বিস্ময় তাই জাগে আমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান। বিস্ময়ে তাই জাগে আমার গান। কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান। বিস্ময়ে তাই জাগে আমার গান। স্যার অসাধারণ, আপনার অনেকটা সময় নিলাম, তবে শেষ একটা প্রশ্ন থাকবে আমার তরফ থেকে। এই যে আপনার যে কোনো বিষয়ে এত চর্চা, এত জ্ঞান এবং আপনার এতটা অনুভব, আজকের ডেটে যারা নতুন, যারা ধরুন আগামী দিনের কবি, শিল্পী, সাহিত্যিক যাই হোক না কেন, এখন একটা খুব দ্রুত সাকসেস পেতে হবে, একটা খুব তাড়াহুড়ো বহু মানুষের জীবনে চলে এসছে। তো স্যার আপনার যে অনুভব, আপনি নবীনদের কি বলতে চাইবেন সেই অনুভব থেকে? নবীনরা যাতে নিজেদের পথ নিজেরাই খুঁজে নেবেন। আমি যখন প্রথম লিখতে শুরু করি তখনকার সময়ের থেকে এখনকার সময় অনেক আলাদা। তখন বিশ্বায়ন হয়নি, কম্পিউটার আসেনি, টেকনোলজি এত উন্নত হয়নি, তখন মোবাইল ফোন আসেনি, ল্যাপটপ আসেনি, তখন চিঠি ছিল আমাদের প্রধান, একজন মানুষের কাছে আরেকজন মানুষের কাছে পৌঁছে দেওয়ার, মনের কথা পৌঁছে দেওয়ার প্রধান বাহন। এখন হোয়াটসঅ্যাপ করলেই 5 মিনিটের মধ্যে একজন, 2 মিনিটের মধ্যে একজন পেয়ে যান। সময়, প্রযুক্তি, তখন আমাদের রেডিও ছিল, আমরা রেডিও শুনতাম। এখন টেলিভিশন এসে গেছে, এবং শুধু টেলিভিশন নয়, সরকারি টেলিভিশন নয়, বিভিন্ন ব্যক্তিগত চ্যানেল এসেছে, মানে ব্যক্তিগত মালিকানাধীন চ্যানেল এসেছে। এখন সমস্ত জিনিসটাই
একটা দেখবার মতন ব্যাপার, মানে কবিতা যখন পড়া হয় তখন সেটা একটা দেখার মতোই ব্যাপার হয়। গান যখন গাওয়া হয়, এই যে বিভিন্ন ওইগুলো বলুন যে সঙ্গীতের যে প্রতিযোগিতা হয়, রিয়ালিটি শো, তাতে যারা গান গাইতে আসেন, সেখানে একজন একটা গান গাইলেন, মোহাম্মদ রফির একটা গান। আমি আপনাকে বলি, মোহাম্মদ রফির এখন 100 বর্ষ চলছে, এবং মোহাম্মদ রফির যে 100 বর্ষ চলছে সেটা ভারতবর্ষের কোথাও উদযাপিত হচ্ছে না। আপনাদের চ্যানেলে এই কথাগুলো বললে কোনো মানে আপনারা কোনো বিপদে পড়বেন না? না না না, কোথাও উদযাপিত হচ্ছে না। 4 জন গায়ক আছেন, একজনের নাম অনিল বাজপেয়ী, একজনের নাম শাকিল ভাসিন, একজনের নাম রানা চক্রবর্তী, আরেকজনের নাম কি, প্রথম নামটা ফার্স্ট নেমটা ভুলে যাচ্ছি, পদ্মনাভন। এই 4 জন পুরুষ গায়ক, এবং অমৃতা সুরেশ নামে একটি মেয়ে, শি ইজ নাও ইন হার 20s, 27-28 বছর বয়স হবে। শুধু একটা গিটারের সঙ্গে মোহাম্মদ রফির গান পরিবেশন করেন। এরা প্রত্যেকে জন্মেছেন মোহাম্মদ রফির মৃত্যুর পর, এবং এদের অনিল বাজপেয়ীর ক্ষেত্রে যেমন হয়, যে রানা চক্রবর্তীর ক্ষেত্রেও সেরকম হয়, যে একটা পুরো সন্ধ্যা এই অনিল বাজপেয়ী গান গাইবেন এবং মোহাম্মদ রফির গানই গাইবেন। সেটা হচ্ছে। তিনি এখনো এতটা, তারপরে তিনি 44 বছর আগে মারা গেছেন, 56 বছর বয়সে। 44 বছর পরেও তার গান নিয়ে যারা গাইছেন তার সবাই তার মৃত্যুর পরে জন্মেছেন। সেই মানুষটার কোনো 100 বর্ষ হচ্ছে না। এটা কি এই পালিত হচ্ছে না? এটা কি এই কারণে যে তিনি জাতিতে হিন্দু ছিলেন না? এই প্রশ্নটা আমার মনে জাগে। ওই রকম একটা রিয়েলিটি শো, তাতে গিরিজা দেবী, আরও অনেকে আছেন, মানে সঙ্গীতজ্ঞরা আছেন, সঙ্গীত পরিচালক আছেন, সঙ্গীতজ্ঞ আছেন। গিরিজা দেবীকে একবার নিয়ে যাওয়া হয়েছিল। ওই একবারই গিরিজা দেবী দেখেছি, তারপরে আর কখনো দেখিনি। ওইগুলো যখনই দেখতে যাই, যাদের দেখি, যাদের কথা বলতে দেখি, যাদের সাজ পোশাক দেখি, তাতে আমার মনে হয় যে সঙ্গীতের ভেতরের জায়গাটা নিয়ে হয়তো এরা তেমন কিছু বলবেন না। একজন মোহাম্মদ রফির একটা গান খুব ভালো জানেন, হামির রাগের ওপর, মধুবন মে রাধিকা নাচে রে, এই গান তো নিশ্চয়ই শুনেছিলাম। এই গানটি শেষ হয় একটি তারানা দিয়ে। একটি ছেলে সেই গানটা গাইল, একেবারে নির্ভুল গাইল। বাকি যত বিচারক ছিলেন তারা প্রত্যেকে খুব উঠে দাঁড়ালেন এবং হাততালি দিলেন সব। যেহেতু গিরিজা দেবী সবচেয়ে বেশি প্রবীণা তাদের মধ্যে, তাই গিরিজা দেবীর কাছে মাইকটা গেল একদম শেষে। গিরিজা দেবী শেষ বক্তা হিসেবে তার মতামত রাখলেন। তখন বললেন যে বেটে, तुमने बहुत अच्छा गाया। বলে তুমি বললেন যে দেখো, রেকর্ড মুখস্থ করলেই কিন্তু সঙ্গীতকে জানা যায় না। সঙ্গীতের জন্যে, সঙ্গীত জানার জন্যে স্বর অভ্যেস করতে হয়, তালিম নিতে হয় এবং রেওয়াজ করতে হয়। তুমি রেকর্ডটাকে একদম মুখস্থ করেছো, ভালো করেছো। তুমি যদি সঙ্গীত জানতে চাও, সঙ্গীতের মধ্যে যেতে চাও, তোমার মধ্যে সেই মানে তোমার সম্ভাবনা কথাটা এই হিন্দিতে কি বলেছিলাম মনে নেই, যদি তুমি হাসিল করতে চাও তাহলে তোমাকে কিন্তু স্বর সাধনা করতে হবে, তালিম নিতে হবে এবং রেওয়াজ করতে হবে। এটা শুনে বাকি সবাই চুপ করে গেলেন, একদম স্তব্ধ। গিরিজা দেবী তারপরে আর আমি কোনো রিয়েলিটি শোয়ে গানের বিচারক হিসেবে দেখিনি, ওই একবারই দেখেছিলাম। তা
এখন আমার কথা হচ্ছে সময়টা অনেক পাল্টে গেছে। আমরা যে সময়টা বড় হয়েছি, যে সময়টা লেখার চেষ্টা করেছি, বড় হয়েছি মানে বয়ঃপ্রাপ্ত হয়েছি, আমাদের বয়স একটু একটু করে বেড়েছে। তখন আমাদের শেষ কৈশোর, প্রথম যৌবন, মধ্য যৌবন, তারপর থেকে এখনকার সময়টা অনেক বদলে গেছে। এই বদলে যাওয়ার সময়ের পথ কি করে দেখতে হয়, কি করে খুঁজতে হয়, বদলে যাওয়ার সময়ের নবীনারা নিজেরাই খুঁজে বার করবেন। সেই শ্রদ্ধা আমার তাদের প্রতি আছে। ডেফিনেটলি স্যার, একটা খুব ইন্টারেস্টিং, আপনি অনেকগুলো প্রসঙ্গ তুললেন। আপনার জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর কি? এই বিষয়ে আমি একাধিক বই লিখেছি। এবছরই আমার একটা বই বেরিয়েছে, আবার রবীন্দ্রনাথ বলে। বইটা পাঠকরা নিয়েছেন খুব ভালোভাবে, ভালোভাবে নিয়েছেন, খুব ছোট প্রকাশককে। আমি এখন কবিতার আমি এখন বইটইগুলো দিলে ছোট প্রকাশকদের দিই। ব্ল্যাক লেটার্স বলে একটি প্রকাশনায় আমি এই বইটা দিয়েছিলাম। 1 মে বইটা বেরোয়, 100 কপি ছাপিয়েছিলেন। 7 মে তাদের দ্বিতীয় সংস্করণটা বেরোয়, দ্বিতীয়বার আবার তারা 100 কপি ছাপান। 16 মে তৃতীয় সংস্করণটা বেরোয়, তখন তারা আবার 100 কপি ছাপান। এখন তার চতুর্থ বা পঞ্চম মুদ্রণ চলছে। এছাড়া 2008 সালে আমি আরেকটা বই লিখেছিলাম, তার নাম নিজের রবীন্দ্রনাথ। সে বইটাও এখনো পাওয়া যায়, বইমেলাতে গেলেই পাওয়া যাবে। আর এছাড়া টুকরো টুকরো লেখা রবীন্দ্রনাথ বিষয়ে আমি লিখেছি। কোথাও কোথাও বলেছি রবীন্দ্রনাথের গানের সঙ্গে তার কাব্যের সম্পর্ক বিষয়ে, বলেওছি বিভিন্ন জায়গায়। এটা একটা আজকে আপনি আমাকে দিয়ে যতক্ষণ আমরা কথা বললাম আমি আপনার সঙ্গে, প্রায় ততক্ষণের যদি একটা সময় বা সুযোগ পেতাম, তাহলে হয়তো আমি রবীন্দ্রনাথ সম্পর্কে আমার ধারণাটা কিছুটা বলতে পারতাম। ডেফিনেটলি পরে সুযোগ পেলে অবশ্যই আপনার থেকে যদি সময় পাই, তাহলে এটা নিয়ে আমাদের একটা ইচ্ছা রইল। আর স্যার, আমাদের শেষ প্রশ্ন আজকে, কবি হিসাবে জীবনের কোন দিকগুলো আপনাকে সব থেকে বেশি প্রভাবিত করেছে? জীবনটাই। আর আমি নিজেকে এখন, আমার বয়স হয়েছে, এখন আমার নিজের সঙ্গে নিজের আত্মপ্রতারণা করার দরকার নেই। আমি সরাসরি বলতে পারি, কবি যাকে বলে তা আমি হতে পারিনি। আপনাকে বলি, বনপর্বে অগ্নির সঙ্গে যুধিষ্ঠিরের পরিচয় করিয়ে দিতে ঋষি বলেছিলেন, এটা ঋতুপর্ণ ঘোষের লেখায় পাওয়া যায়, বলেছিলেন, এবং এটা রাজশেখর বসুর মহাভারতে আছে। প্রত্যক্ষ রাজশেখর বসুর যে ছোট লাল রঙের মহাভারতটা তাতে আছে। সেটা হচ্ছে, যে অগ্নি আশ্রম রক্ষা করেন তার নাম বৈশ্যানর, যে অগ্নি যজ্ঞভূমে উপস্থিত থাকেন তার নাম হোমাগ্নি, যে অগ্নি পিতৃগৃহ থেকে হাতের প্রদীপে ধরে কন্যা স্বামীগৃহে প্রবেশ করেন তার নাম দক্ষিণ অগ্নি, আর যে অগ্নি আত্মাকে দহন করে প্রজ্বলিত হয়ে উত্থিত হন সেই অগ্নির নাম কবি। কবি এক প্রকার আগুনের নাম। যেমন আমরা জানি মল্লার কি প্রকার, মল্লার উৎসব হয়, দেখবেন গোল পার্কের রামকৃষ্ণ মিশনের মল্লার উৎসব হয়, মিয়াকি মল্লার, গৌর মল্লার, তারপর ধরুন ডাগর ঘরানার শ্যাম মল্লার, শ্যাম কল্যাণ যেমন আছে তেমন শ্যাম মল্লার আছে, আরোহণে শ্যাম আর অবরোহণে মল্লার। তারপর ধরুন আরেক রকম যশরাজের রেকর্ড পাওয়া যায়, ধুলিয়া মল্লার, সন্ধ্যেবেলা ধুলো ঝড় উঠেছে তার মল্লার। কেমন মীরাবাই কি মল্লার, এরকম সারঙ্গেরও বিভিন্ন প্রকার আছে, মিয়াকি সারং,
সুদ সারং, গৌড় সারং, অনেক রকম সারঙ্গের প্রকার আছে। অগ্নিরও অনেক প্রকার আছে, তার একটি প্রকার হলেন কবি। আমাকে দেখে কি একটা আগুন মনে হয়? আমি কি একজন অগ্নির সঙ্গে নিজেকে তুলনা করতে পারি? না। ছাপিয়েছি কিছু লেখা, মুদ্রণযোগ্য, লিপি কুশলতার দ্বারা মুদ্রণযোগ্যতা অর্জন করে কিছু লেখা ছাপা হয়েছে 50 বছর ধরে। তার মানে কবি হয়ে গেছি, এই ধারণা আমি নিয়ে শশাঙ্ক একটা পা চিতার উপর তুলে আছে। এখন আর মিথ্যে কথা বলে কি লাভ? না, আপনি অনেক দিন আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিন, এটাই আমরা চাই। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আজকে আসার জন্য। ভালো লাগলো কথা বলতে পেরে, এবং আমরা কৃতজ্ঞ আপনি এতটা সময় দেওয়ার জন্য, এবং আশা করব যে আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা জানাবেন। পরবর্তীকালে আপনার একটা সময় পাবো আমাদের এখানে আসার জন্য। সেদিনকে তাহলে শুধু রবীন্দ্রনাথ নিয়েই বলবো? অবশ্যই, রবীন্দ্রনাথ আর নজরুল, এই দুজনকে নিয়ে বলবো। অবশ্যই স্যার। ঠিক, তবে আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। নমস্কার।